নাদিম নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। কৌতূহলী নাদিম হিরেনির কাছে জানতে চান আর্থিক পরিকল্পনার পর্যালোচনা করা কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিনিয়োগ করে সেটি সম্পর্কে খোঁজ নেওয়ার কি আর কোনো প্রয়োজন আছে? হিরেন তাকে বলেন যে এটি পদ্ধতিগতভাবে ভুল এবং একজনের আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করা ততটাই গুরুত্বপূর্ণ। নাদিম জানতে চান কেন একটি আর্থিক পরিকল্পনা পর্যালোচনা গুরুত্বপূর্ণ, আর যদি তাই হয় তাহলে তা কতটা ঘন ঘন করা উচিত। সবাই নাদিমের মতো বিনিয়োগ করতে চান, তবে তার জন্য একটি পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। আপনার বিনিয়োগ সঠিক দিকে যাচ্ছে কিনা তা নিশ্চিত করতে আপনার একটি আর্থিক পরিকল্পনা প্রয়োজন। আর্থিক পরিকল্পনা হলো একটি নিরন্তর প্রক্রিয়া যাতে একজন ব্যক্তির বর্তমান আয়, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় লক্ষ্য অর্জনের কৌশলই অন্তর্ভুক্ত থাকে। যেমন একটি গাড়ি বা বাড়ি কেনা, আপনার সন্তানের শিক্ষা বা বিয়ের মতো বিষয়ের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা জরুরি। মূলত একটি আর্থিক পরিকল্পনা আপনার জীবনে একটি গাইড হিসেবে কাজ করে। এটি আপনাকে আপনার আয়, ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগগুলিকে এমনভাবে পরিচালনা করতে সহায়তা করে যাতে আপনি আর্থিক লক্ষ্য অর্জন করতে পারেন। এটি আপনাকে আর্থিক অনিশ্চয়তার জন্য প্রস্তুত করে, আর এই কারণেই বীমা এবং জরুরি ফান্ডও আপনার আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। আপনার ব্যক্তিগত এবং পারিবারিক আর্থিক চাহিদা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং সঞ্চয় ও বিনিয়োগের জন্য একটি শক্ত কাঠামো বিবেচনা করে একটি আর্থিক পরিকল্পনা করা উচিত। বেশিরভাগ আর্থিক বিশেষজ্ঞ বছরে অন্তত একবার আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করার পরামর্শ দিয়ে থাকেন। আপনার আর্থিক লক্ষ্যগুলি পূরণের জন্য আপনার বিনিয়োগ সঠিক পথে রয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। পর্যায়ক্রমিক পর্যালোচনা আপনাকে আপনার আর্থিক পরিকল্পনার সংশোধন বা পরিবর্তন করতে সহায়তা করবে। যারা নিয়মিত তাদের আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করেন না, তারা আসলেই নিজেদের ঠকাচ্ছেন। এই অবহেলার পরিণতি ভবিষ্যতে খুব একটা ভালো হয় না। এখন সেই পরিস্থিতিগুলি সম্পর্কে কথা বলা যাক যেখানে আপনার আর্থিক পরিকল্পনাগুলি পর্যালোচনা করা অপরিহার্য। आय की वृद्धि का निवेश होना या खर्च करना इस बात पर निर्भर करता है कि आपकी फाइनेंशियल सिचुएशन कैसी है, आपकी आर्थिक स्थिति कैसी है। जब तक आर्थिक स्थिति आपकी स्थिर ना हो जाए, स्टेबल ना हो जाए, तब तक जितनी भी तनख्वाह या आय बढ़े उस सभी पैसे को, अतिरिक्त पैसे को निवेश करना चाहिए। कई बार युवाओं को लगता है कि जब आय बढ़ती है और अगर हम उस आय के बढ़ने का वर्तमान में मज़ा नहीं ले पाएँ तो फिर उस आय बढ़ने का फ़ायदा क्या हुआ। ऐसे में उनके लिए सलाह ये है कि आप 75% तक निवेश कर लें और 25% को अपने खर्चे के लिए प्रयोग। আপনি যদি একজন পেশাদার হন এবং আপনার বেতন প্রতি বছর বাড়বে বলে ধরে নেন, তাহলে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করা অত্যন্ত জরুরি। কারণ এক্ষেত্রে আপনাকে বিনিয়োগের কিছু পরিবর্তন করতে হবে। চাকরির পরিবর্তন, পদোন্নতি, চাকরি ছাড়া প্রভৃতি কারণে আপনার আয়ের উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে আপনাকে আপনার আর্থিক পরিকল্পনা গভীরভাবে পর্যালোচনা করতে হবে, কারণ চাকরির পরিবর্তন বা পদোন্নতির জন্য বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজন হতে পারে। আবার চাকরি হারালে আপনার বিনিয়োগের পরিমাণ কমাতেও হতে পারে। এখন প্রশ্ন হলো, একজন ব্যক্তির আয় বা বেতন বেড়ে গেলে কেন এবং কিভাবে তার আর্থিক পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। বেতন বৃদ্ধির সঙ্গে লগ্নির পরিমাণ কি হারে বাড়ানো উচিত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির জীবনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় থাকে, যেমন সন্তানের শিক্ষা, বাড়ি কেনা, সন্তানের বিবাহ এবং আসন্ন পরবর্তী পরিকল্পনা। এগুলি আপনার লগ্নিকে প্রভাবিত করে থাকে। এই ধরনের ক্ষেত্রে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করা অপরিহার্য, কারণ শুধুমাত্র নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য একটি আর্থিক পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন। একই নিয়ম বীমার ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার যদি কোনো ব্যক্তিগত স্বাস্থ্য বীমা থাকে, তাহলে আপনি বিয়ের পরে একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যান বেছে নিতে পারেন, যাতে আপনার পুরো পরিবারের বীমার সুবিধা পাওয়া যায়। জীবন অনিশ্চয়তায় ভরা। একজন সুস্থ মানুষ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারেন। বর্তমানে চিকিৎসার খরচ বেশ ব্যয়বহুল। গুরুতর অসুস্থতা আপনার কাজ করার ক্ষমতা কমিয়ে দিতে পারে, যার ফলে আয় হঠাৎ করে কমতে পারে, আর এক্ষেত্রে আপনার আর্থিক লক্ষ্য পরিবর্তন করতে হতে পারে। এর জন্য আপনার আর্থিক পরিকল্পনায় পর্যালোচনা অত্যন্ত জরুরি। हेल्थ इंश्योरेंस में अगर देखा जाए तो उसका अमाउंट इस चीज़ पर निर्भर करता है कि आप किस प्रकार के अस्पताल में जाना चाहेंगे जब आपकी तबीयत खराब हो। एक आमतौर पे हिसाब रहता है कि 1 महीने का अस्पताल के खर्चे का आप हेल्थ इंश्योरेंस करवा लें।
ये थोड़ा सा ठीक साइड पे रहता है। अगर आपको आपके यहाँ ज़्यादा बीमारी है या आपको कुछ तकलीफ और भी ज़्यादा है, आइडेंटिफाइड डिजीज़ हैं जिसकी वजह से आपको लगता है कि इससे ज़्यादा की ज़रूरत पड़ सकती है, तो ज़्यादा लें, अन्यथा ये काफ़ी होगा। आप एक चीज़ ध्यान रखें, जब भी आप लाइफ इंश्योरेंस लेते हैं, ज़रूरत से ज़्यादा इंश्योरेंस करने का कोई मतलब नहीं होता है, क्योंकि इसमें खर्चा ही बढ़ता है और कोई फ़ायदा नहीं होगा। और बहुत कम इंश्योरेंस होगा तो भी तकलीफ है, क्योंकि उसकी इंश्योरेंस की जो जिस वजह से इंश्योरेंस लिया था वो कमी पूरी नहीं कर पाएगा। इसलिए सही अमाउंट पता होना ज़रूरी है और फाइनेंशियल प्लानर की मदद से आप वो अमाउंट पता कर सकते हैं। ধরুন আপনি বিদেশ ভ্রমণের জন্য সঞ্চয় করছেন, কিন্তু হঠাৎ করে যদি কোনো গুরুতর অসুস্থতা দেখা দেয়, তাহলে আপনাকে সেই ভ্রমণের থেকে টাকা কমিয়ে চিকিৎসার খরচের জন্য জরুরি ফান্ড তৈরি করতে হবে। চিকিৎসার খরচ কভার করার জন্য পর্যাপ্ত বীমা কিনুন। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, কিভাবে একজন ব্যক্তি একটি আর্থিক পরিকল্পনা করার সময় স্বাস্থ্য বীমা এবং সাধারণ বীমার জন্য সঠিক কভারেজ নির্ধারণ করতে পারেন। আপনি যখন গৃহঋণ, সম্পত্তি বন্ধক দিয়ে ঋণ বা শিক্ষা ঋণের মতো বড় ঋণ নেন, তখন আর্থিক পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন। একটি ঋণের আবেদন করার আগে আপনি কতটা ডাউন পেমেন্ট করতে পারবেন তা সঠিকভাবে মূল্যায়ন করা উচিত। এছাড়াও ঋণের মাসিক কিস্তির পরিপ্রেক্ষিতে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করুন, কারণ এই ঋণগুলি ভবিষ্যতে আপনার খরচ বাড়াতে পারে। এই পরিস্থিতিতে আপনি অন্য আর্থিক লক্ষ্যগুলি পূরণের জন্য যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করতে সক্ষম হবেন কিনা তারও একটি পরিষ্কার ধারণা থাকা উচিত।